Hello everyone, welcome to Ollie's Board. I hope you guys are doing absolutely fine. So here today we have Tushar with us, who is a SSC CGL topper for the year 2024. So we'll have a very interesting discussion with Tushar today. Most of the discussion will be in Bengali, as he is one of my fellow Bengalis. So we'll be conducting the discussion in Bengali only. So don't worry, for your assistance, the English subtitles will be given in the below section, so you can refer to the subtitles if you do not know or do not understand Bengali properly. Thank you so much. Let's start. So again, Tushar, welcome to the channel. Welcome to Olive Board. Thank so you. First of all, কেমন আছো? খুব ভালো আছি। Perfect. So again, তুষারের সাথে আমার এর আগে কথা হয়েছে. So we just got to meet each other. So for the camera, for the interview, for the audience, let's understand. তো তুমি তোমার একটু একটা ছোট্ট তুমি কি তোমার ছোটবেলা কেমন ভাবে কেটেছে, তুমি কোথা থেকে বিলং করো, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি আমরা, যাতে সবাই তোমাকে জানতে পারে। তো আমি কলকাতার একটু দূরে 2 ঘন্টা মতো ডিস্টেন্স, রানাঘাটে থাকি আমি। তো আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি বিএসসিতে ছিলাম, বিএসসি একদম জেনারেল স্টুডেন্ট ছিলাম, কোনো অনার্স ছিল না আমার। আর তার আগে এইচএসে আমার সায়েন্স নিয়েছিল, আর তার আগে মাধ্যমিক আমার বাড়ির পাশে 5 মিনিটের ডিস্টেন্স। তো সেখানে আমি বাড়ির পাশেই একটা স্কুল থেকে আমি আমার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছি, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। পারফেক্ট। আমিও বেঙ্গলি মিডিয়াম থেকেই পড়াশোনা করেছি। তো তারপর তোমার এই এসএসসির দিকে তোমার ইন্টারেস্ট বা এসএসসি তুমি দেবে, এটা কবে ঠিক করলে, ডিসাইড করলে কবে এটা? তো প্রথমে এসএসসি যে দেবো সেরকম তো চিন্তাধারা ছিল না, কারণ এসএসসি সম্পর্কে তখন 2019-20 সালে এসএসসি সম্পর্কে অতটা মানুষের মধ্যে অতটা পপুলারিটি ছিল না। তো তখন আমি যখন এইচএস পাস করলাম, তখন আমার কাছে দুটো অপশান খোলা ছিল, হয় আমাকে মেডিকেল লাইনে যেতে হবে, না হয় এই গভর্নমেন্ট জবের লাইনে আসতে হবে। এবার গভর্নমেন্ট জবের লাইনে তো অনেক গভর্নমেন্ট জব আছে, তো তখন এসএসসিটা চুজ করাটা আমার পক্ষে তখন একটু পসিবল ছিল না, কারণ আমি অতটা জানতাম না এই বিষয়ে, প্রপার গাইডেন্স পাইনি সেই সময়কার সময় বলছি আমি, তখন অতটা পপুলার ছিল না। সকলেই মোটামুটি গদে ধরা একটা ছিল যে অনার্স নিয়ে পড়বো, কেউ ফিজিক্স অনার্স, কেউ কেমিস্ট্রি অনার্স। তো আমার ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং ছিল না, তো সেই কারণে আমি অনার্সের দিকে যেতে পারিনি, কারণ আমার মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি অতটা আমি ডেভেলপ ছিলাম না পড়াশুনোর দিকে, তো সেই কারণে আমি অনার্স নেইনি। তো আমার ফিনান্সিয়াল কন্ডিশনের দিকে তাকিয়ে তো আমার এই গভর্নমেন্ট জবের লাইনের দিকে আমাকে আসতে হয়েছিল। পারফেক্ট। তো তারপর তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বললে, তো সেখানে তুমি কেমন স্টুডেন্ট ছিলে? খুব সিরিয়াস, খুব স্টুডিয়াস, খুব মেরিটোরিয়াস, কিটক্যাট, কোন ক্যাটাগরিতে তোমার খেলা যায়? একদমই সারাদিন বিকেল হলেই মাঠে যেতে হবে? হ্যাঁ, একদমই সেরকমই ছিলাম, কোনো স্টুডিয়াস ব্যাপারটা ছিল না তখন আমাদের মধ্যে। গ্রামের ছেলে যেরকম হয়, ওই বিকেল হলে খেলবো, ওই টাইপেরই। পড়াশোনাটা জোর করে করাতো আর কি, বাড়ি থেকে জোর করে পড়াশোনাটা করতে হবে এটাই। কিন্তু তো তখন অতটা সিরিয়াস ছিলাম না, এখন যেরকম সবার মধ্যে একটা সিরিয়াসনেস চলে এসছে, কিন্তু তখন অতটা সিরিয়াসনেস ছিল না কারোর মধ্যেই। তো সেরকমই ছিলাম, একটা নর্মাল স্টুডেন্ট ছিলাম, মাধ্যমিকও বিলো অ্যাভারেজ আমি ছিলাম, হায়ার সেকেন্ডারিতেও তাই, পরবর্তীতেও তাই। সেজন্য আমার এতটা টাইম লেগেছে, আমার 4 to 5 ইয়ার্স আমি এই লাইনে রয়েছি। তো এখনও অনেকেই এসে 6 মান্থস 1 ইয়ারে ক্র্যাক করে দেয়, কিন্তু আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অতটা স্ট্রং ছিল না, তো আমার একটু টাইম লেগেছে, বুঝতে টাইম লেগেছে ব্যাপারটাকে। ইটস ওকে। বাংলায় বলে না, যেটা যার শেষ ভালো তার সব একদম। আলটিমেটলি শেষটা তো খুব ভালো হয়েছে, শুধু ভালো না, খুব ভালো, রাইট? তো সেটা আচ্ছা, এটা কি তোমার ফার্স্ট টাইম ছিল এসএসসি? তুমি কি ফার্স্ট টাইম দিলে, না এর আগেও তুমি দিয়েছো? তুমি বলছিলে যে তুমি 4-5 বছর ধরে এটা, তো তোমার যদি জার্নিটা একটু বলো। জার্নি বলতে স্যার, প্রথমে তো আর এসএসসি সিজিএল ক্র্যাক করব এরকম চিন্তাধারা ছিল না, কারণ সিজিএলটা তখনকার দিনে আমার পক্ষে ক্র্যাক করাটা একটু পসিবল ছিল না, যতটা শুনেছি, কারণ অনেকটাই এখানে পরিশ্রম করতে হবে। আর একটু আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ভালো ছিল না বললামই, আর ইংলিশ ম্যাথে আমি খুবই উইক ছিলাম মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারিতে। আমার মাধ্যমিকে ইংলিশ সাবজেক্টে আমার হয়তো 50-52 এরকম স্কোর ছিল, যেটা হয়তো পুরো বিলো এভারেজ বলা চলে। ম্যাথসেও খুব একটা ভালো ছিল না, 72 to 75 এরকম ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমাকে এই ইংলিশ ম্যাথের সেকশন, যেখানে একটা স্ট্রং পয়েন্ট সিজিএল এ, তো বলতে গেলে ইংলিশ ম্যাথ মেন সাবজেক্ট, তো সেজন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। একটু অসুবিধা হয়েছিল প্রথম দিকে আমার, 2019-20 অনেকটাই স্ট্রাগল, তখন বুঝতেই পারতাম না যে আসলে আমি কি চাই, আমি কি পড়ছি সেটাই আমি জানতাম না। ওই স্যারের কাছে যাচ্ছি, কয়েকটা অঙ্ক দিচ্ছে, করছি,
সারা সপ্তাহে হয়তো ওই একটা চ্যাপ্টারের 20-30টা অঙ্কই করছি, এরকম ব্যাপারে। বাড়ির পাশেই টিচার ছিল, তো সেরকম সিরিয়াসনেস ছিল না। আর তখন আমি তো সেটা বুঝতে পারিনি যে ওইটা তখনকার পক্ষে এনাফ নয়। আমি ভাবছিলাম ওই 20-30টা অঙ্ক করেই হয়তো সিলেকশন হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি তো সেরকম নয়। তো তারপরে 2021 সালে আমি বাড়ির পাশেই দুটো স্টেশন পরেই আমার যে 3জন স্যার ছিলেন ওনারা এসএসসি ক্লিয়ার করেছিলেন 2021 সালে। তখন তো ওনারা 2021 সালে মানে আগামী মানে তার আগের 2 বছর পুরো ব্ল্যাঙ্ক আমার। আমি জাস্ট ওই একটুখানি পেপার প্রিপারেশন নিয়েছি, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়াল কিছু হয়নি। কিন্তু তারপরে আমার যে স্যাররা ছিলেন ওই 2021 সালে, তখন অফলাইনের কথা বলছি, অনলাইনে তখন আমি আসিনি, তো অফলাইনে প্রিপারেশন নিচ্ছিলাম। তো ওখানে আমি যেই স্যারদের কাছে পেয়েছিলাম ওনারা এসএসসি ক্লিয়ার করেছিলেন, তো ওনারা অনেকটা গাইডেন্স করেছিলেন, অনেকটাই। তো ওনারাই আমাকে মোটিভেশন দিতেন, ওনারা বুঝতে পেরেছিলেন যে আমি চেষ্টা করলে হয়তো পারবো। তো সেজন্য 2021 থেকে পুরোটাই ওনারা করেছিলেন। আমি প্রথম চাকরি পাওয়ার আগে পর্যন্ত পুরোটাই আমার অফলাইনেই ছিল। প্রথম চাকরি বলতে তুমি এর আগে আমি একটু দর্শকদের বলে রাখি যে ও এর আগেও তুষার চাকরি পেয়েছে এসএসসি, ওর এটা প্রথমবার নয়। চলো তুষারের মুখ থেকেই শুনি। তুষার, তুমিই বলো তোমার জার্নিটা, তোমার চাকরির জার্নিটা। তুমি ফার্স্ট চাকরি কবে পেলে? প্রথম চাকরি বলতে আমি 2023-এর মার্চে পেয়েছিলাম। আচ্ছা, তখন পেয়েছিলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এমটিএসে। আচ্ছা, সেটা আমার জীবনের প্রথম চাকরি। সেটা যতই চেন্নাইতে হোক, মা বাবা খুশি ছিলেন না বাড়ি থেকে, ওনারা এত ডিস্টেন্সে থাকবো আমি, ওনারা পছন্দ করতেন না। খুবই ভালোবাসে আমাকে আর কি বাড়ি থেকে, আমাকে ওরকম টাইপেরই যে বাড়িতে থাকতে হবে থেকে যেটা হয় সেটাই, ওরকম টাইপের ছিলাম। হোম সিকনেস অনেকটাই ছিল। তো সেজন্য ওটাতে জয়েন করব কি না সেটা আমাকে ভাবতে হয়েছে। কিন্তু তার 1 সপ্তাহ পরেই আমার আরআরসি গ্রুপ ডি রেজাল্ট বেরিয়েছিল। তো ওটাতে আমার কাছড়াপাড়া ওয়ার্কশপে হয়ে গেছিল। তো সেটা একটা খুশির খবর হয়েছে, সব বাড়ির লোক তখন ভীষণ খুশি, মানে তার আগে ছিল না, 1 সপ্তাহ আগে খুশি ছিল না, কিন্তু 1 সপ্তাহ পরে খুশি হয়ে গেছিল, যেহেতু আমার বাড়ির কাছে হয়ে গেছিল। তো তারপরে ওটা হলো। তারপরে 2022-এর সিজিএল আমি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে সিলেক্টেড হয়েছিলাম। তারপরে 2023-এ আমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হয়েছিল কলকাতা কাস্টমসে। আর তারপরে এই 1 বছর পুরো গ্যাপ মাঝখানে, তখন কোনো পরীক্ষা আমি দেইনি। আমার একটাই টার্গেট ছিল, ডাইরেক্ট দেবো আমি সিজিএল 2024, তার আগে কোনো এক্সাম দেবো না আমি। তখন ফুললি প্রিপেয়ার্ড মানে হওয়ার চেষ্টা করছিলাম, যত রকমভাবে করা যায়, নিজেকে যেভাবে মানে আরও ডেভেলপ করা যায় পুরোটা চেষ্টা করেছি। তারপরে রেজাল্ট বেরোলো। হ্যাঁ, 2000 তখন আমি চাকরিতে জয়েন করে গিয়েছি। তখন আমি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে ছিলাম। হ্যাঁ, জয়েন করেছিলাম। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে কলকাতা কাস্টমসে হয়েছিল। তোমার লেভেল 7 দরকার? আমার দরকার লেভেল 7 হোম ডিস্ট্রিক্টে, মানে হোম স্টেটে আর কি। হ্যাঁ, তো তখনই আরও পরিশ্রম করতে হয়েছে 2024-এ। তো ফাইনালি 2024-এ আমার এক্সাইজ ইন্সপেক্টর হয়ে গেল। আর যেটা আমি অপ্রত্যাশিত সেটা হচ্ছে আমার র্যাঙ্ক এসছে 615। তো সেটা আমার কাছে খুবই মানে, যেখানে আমি এতদিন আমার চিন্তা ছিল আমার একটা চাকরি পেতে হবে, প্রথম দিকের চিন্তা, তো তারপরে দাঁড়িয়ে আমার লেভেল 1 পাওয়া, লেভেল 4 পাওয়া, তারপরে লেভেল 7 পাওয়া, এটা মানে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। Definitely it's a like huge achievement. Okay, I must congratulate you on this. Like তুমি with time, যত টাইম যাবে তুমি বুঝবে যে অ্যাচিভমেন্টটা মানে কতটা বড়। ঠিক আছে, এবং তোমার জার্নিটা, তোমার সাথে যতটুকু কথা বললাম, জার্নিটা ইটস আ লাইক জার্নি ফর 90% অফ দ্য স্টুডেন্টস। সবাই তোমার এই জার্নিটার সাথে রিলেট করতে পারবে, আই হোপ, বিকজ ইট ইজ নট লাইক, দেখো সবাই তো টপার হয় না, যে ক্লাস 10-এও 90%, ক্লাস 12-এও 90%, গ্র্যাজুয়েশনেও খুব ভালো, এরকম তো সবসময় হয় না। তো ভেরি মিডিওকার ব্যাকগ্রাউন্ড বা ভেরি লাইক হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে পরিশ্রম করে লেগে থেকে এই যে তুমি এত বছর ধরে লেগে রয়েছো, সেটাও অনেকের কাছে অনেক বড় ইন্সপিরেশন। বিকজ দেখো দিনের শেষে ওই যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং অলওয়েজ উইন্স, লাস্ট ম্যান, ওই যে দাঁড়িয়ে থাকা, ওই যে 4 বছর বলতে মানে সোজা লাগে যে 4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু 4 বছর ধরে প্রিপারেশন নিতেও একটা গ্রিট লাগে। সেই গ্রিটটা ইজ এ ভেরি ভেরি কি ফ্যাক্টর। অনেকটা আপ এন্ড ডাউন থাকে 4 বছর, আপ এন্ড ডাউনস, বিকজ ইটস আ সাইকেল। এটা কখনো উপরে যাবে তো কখনো নিচে নামবে। পূজোর সময় যখন সবাই ঘুরতে বেরোচ্ছে, তখন আমি যদিও ঘুরতে বেরোই, কিন্তু আমার মনটা তো পড়ে থাকে ওইখানে, পড়ে থাকে না। একদমই তাই। এই বছর পুজোটা তোমার খুব ভালো যাবে, আর তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কিছু থাকবে না যে আবার চাকরি পড়তে হবে। এবার তুমি এনজয় করতে পারবে ডেফিনেটলি। সো
আচ্ছা, তোমার এই যে তুমি এই যে প্রিপারেশন নিলে, এই যে তোমার এই যে জার্নিটা 4 বছরের লং জার্নি, এটাই তুমি বিগেস্ট চ্যালেঞ্জ তুমি কি ফেস করেছো যদি তুমি শেয়ার করো আমাদের সাথে? প্রথমত দাদা, বিগেস্ট চ্যালেঞ্জ বলতে একদম প্রথমে যখন কিছুই ছিল না, সেটা তো অবশ্যই একটা মানে খুবই চ্যালেঞ্জিং থাকতো, প্রত্যেকটা দিনই খুবই চ্যালেঞ্জিং থাকতো প্রতিদিন, কারণ আমার কোনো প্ল্যান বি ছিল না, কোনো বিজনেস বা অন্য কিছু ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, আমাকে কিছু একটা চাকরি পেতে হবে, আর সরকারি চাকরিই পেতে হবে। এটা আমার কাছে একটা খুবই মানে নিজেকে আমি বলতাম যে কিছু একটা পেতে হবে একদিন। তো সেজন্য সেটা একটা বড় চ্যালেঞ্জিং ছিল। কিন্তু তার থেকেও বড় যদি বলি, আমি এই লাস্ট আমার 2024 সালটা যেটা গেছে, সেটা মানে প্রচণ্ডই আমার কষ্টকর একটা সময় গেছে বলতে পারি আমি, এই একটা বছর। কারণ চাকরি করতে করতে ওই দিনের শেষে যে 4 ঘন্টা একটা সময়, ওই সময়টাকে কাজে লাগাতে হবে। কিন্তু কাদের সাথে কাজে লাগাতে হবে? যারা 24 ঘন্টা পাচ্ছে সময়টা, ওদের সাথে আমাকে কিন্তু চ্যালেঞ্জ মানে কম্পিটিট করতে হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে, কারণ এতদিন আমি তার আগে পর্যন্ত আমার হাতেও 24 ঘন্টাই ছিল, কিন্তু সেখানে আমি কিন্তু কিছু করতে পারিনি। তখন আমি লেভেল 7 পাইনি, তখন আমি লেভেল 4 পেয়েছি। কিন্তু এখন আমি জবের মধ্যে থেকে যে ওই 4 ঘন্টা মানে বের করতে পারতাম, সেটাকে আমাকে প্রপারভাবে ইউটিলাইজ করতে হতো। যেটা আমি করবো একদম প্রপারভাবে করতে হতো, কোনো এক্সট্রা কিছু আমার করার ছিল না টাইম। তো সেটা আমার খুবই একটা কষ্টকর গেছে। যাক, এটা তবে দেখো তোমার 2024টা তুমি বললে তোমার সবচেয়ে ডিফিকাল্ট ছিল। ডেফিনেটলি একটা ফুল টাইম জবের সাথে একটা এত বড় প্রিপারেশনকে ম্যানেজ করা, ইটস নেভার ইজি। বাট দেখো, এই যে সবচেয়ে বেশি কষ্টকর, তো তারপরে সবচেয়ে বেশি যে মানে ফ্রুটফুল রেজাল্টটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি কষ্টটার পরেই আসে। তো নাও অ্যান্ড এটা এই কষ্টটা করেছো বলেই আই গেস তুমি আরো বেশি স্যাটিসফ্যাকশন, মানে তুমি তোমার এই স্যাটিসফ্যাকশনটা রয়েছে যে আমি এফোর্ট দিয়েছি, তার এগেনস্টে আমি রেজাল্টটা পেয়েছি। সো ইট ইজ ভেরি 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 ভেরি, তোমার কাছে নিজেরও কাছেও একটা প্রচন্ড, দেখবে তোমার কাছে যেটাকে নিজেকে বলে যে তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমি খুব তৃপ্তি পেয়েছি বাংলায়, একদমই তাই, যে এটা দিস ওয়াজ ডিফিকাল্ট বাট আই ডিড ইট, দ্যাটস দ্য থিং। একদম ভেরি গুড, ভেরি গুড। তোমাকে জিজ্ঞেস করি, ধরো এই যে তুমি তো ডেফিনেটলি তোমার সাথে কথা হলো, ইউ আর নট আ ফ্রেশার, তুমি তো 2-3 বার এর আগে সিজিএল দিয়েছো। তো এই প্রথমবার যখন সিজিএল দিয়েছিলে আর এইবার যখন সিজিএল দিলে, তো এর ভেতরে তোমার সবচেয়ে বড় ডিফারেন্স তুমি কি ফিল করলে, যে কি ছিল সবচেয়ে বড় ডিফারেন্স বিটুইন অ্যাপিয়ারিং অ্যাজ আ ফ্রেশার অ্যান্ড অ্যাপিয়ারিং অ্যাজ আ লিটল বিট অফ অ্যান এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট? সত্যি কথা বলতে, প্রথমে যখন 2022-এ সিজিএল দিয়েছিলাম, তখন আমার কাছে একটু মানে সিরিয়াসনেস ছিল যে আমার ক্র্যাক করতে হবে, কারণ তার আগে আমি একটা জব পেয়েছিলাম। সেজন্য আমাকে যে টার্গেট ছিল যে আমাকে লেভেল 4টা অন্তত একটা সিকিওর করতে হবে। কিন্তু কি হ্যাঁ, যে প্রথমবার সিজিএল দিতে গেলে আমি যারা ফ্রেশার্স রয়েছে তাদেরকে বলবো যে তোমার কাছে তো হারানোর কিছু নেই। যারা প্রথম অ্যাটেম্প দিচ্ছে, আমার কাছে হারানোর কিছু নেই, আমি জাস্ট নিজের বেস্টটা দেবো। যারা রিপিটার্স হয়ে যাচ্ছে তাদের প্রত্যেকটা অ্যাটেম্পটে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা প্রথম এক্সাম দিচ্ছে, ফার্স্ট অ্যাপিয়ার করছে, তার কাছে হারানোর কিছু নেই। সেজন্য তার কোনো নির্ভয়ে যেতে পারবে এবং সে তার বেস্টটা দিতে পারবে, মাথার মধ্যে টেনশন কাজ করবে না। কিন্তু যারা রিপিটার্স হচ্ছে, তাদের কিন্তু মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, এক্সাম হলেও কাজ করে। আর এটাই হচ্ছে একটা বড় কারণ, যে 130টা কোয়েশ্চেন থাকে মেন্সে, মোরলে সবাই করে দেবে একটু টাইম দিলে, কিন্তু ওই টাইমের মধ্যে যে করা আর টাইমের মধ্যে ফুল ফোকাসে থাকা, প্রত্যেকটা কোয়েশ্চেনে আমার কাছে 3 নাম্বার। জিকেও যেরকম আমার কাছে 3 নাম্বার, ম্যাথসও আমার কাছে 3 নাম্বার। আমি জিকে সেকশনটা কি যদি আমি তাড়াহুড়ো করে দিই, আমার কিন্তু ওখানে নেগেটিভ আর ভুল থাকবে। আমাকে প্রত্যেকটাকে তার নিজস্ব সাবজেক্টে যে সম্মানটা আমাকে দিতে হবে। এই একটা জিকে কোয়েশ্চেন কিন্তু আমি 10 সেকেন্ডেও করে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি যদি তাড়াহুড়ো করি আমার একটা ভুল হয়ে যেতে পারে। আমি হয়তো 4টে অপশন পড়লাম না, হয়তো প্রথম অপশনটা পড়ে মেরে দিলাম, কিন্তু ভুল হয়ে যেতে পারে। সেজন্য প্রত্যেকটা কোয়েশ্চেনকে সম্মান দিতে হবে। সেটা রিপিটার্সরা ভালো বোঝে, সেটা একটু এক্সপিরিয়েন্স যারা হয় না তারা বোঝে। যারা বিগিনার্স হবে তারা তাড়াহুড়ো করবে। এই ব্যাপারটাকে নিয়ে আসতে হবে যে একটা যখন আমি এক্সাম দিচ্ছি, প্রত্যেকটা টেম্পারমেন্টটা তখন চলে আসবে। কিন্তু হ্যাঁ, এই রিপিটার্সের একটা তো পজিটিভ দিক আছেই, যে সে এক্সপিরিয়েন্সড, একটু নার্ভাসনেসটা কম লাগে, কিন্তু সে নিজেকে বুঝিয়ে নিতে পারবে যে না, আমি আমার বেস্ট দিতে পারবো। আমিও যখন দিয়েছিলাম এক্সাম, তো আমার মধ্যেও নার্ভাসনেস কাজ করতো, কিন্তু এইবার একটু বেশি কাজ করেছিল। কারণ কি, এবার আমার প্রিপারেশনটা খুব ভালো ছিল। তো প্রিপারেশন যত ভালো থাকবে, নার্ভাসনেসটা তত বেশি হবে। একটু নার্ভাস থাকা তার মানে ভালো, তার মানে প্রিপারেশন সিরিয়াসলি নিয়েছে। কিন্তু তোমাকে ক্যাজুয়াল থাকতে হবে এক্সামের আগের দিন। সারা বছর ক্যাজুয়াল না, কিন্তু এক্সামের আগের দিন তোমাকে বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে। এক্সাম বাদে যত কথাবার্তা আছে সেগুলো বলতে হবে। এমন কারোর সাথে কথা বলতে হবে যে এগুলো তো নেই, এই লাইনেই নেই, যে হয়তো কোনো
নিজের কোনো কাজ করছে বা কোনো সাইডে কোনো একটা কাজ করছে, তার সাথে তোমায় কথা বলতে হবে, যার সাথে এই নিয়ে কোনো আলোচনা হবে না। এক্সামে যখন আমি এন্টার করবো এক্সাম সেন্টারে, তার আগেও মানসিকতাটা পুরো ফ্রিলি থাকতে হবে, কোনো এক্সাম রিলেটেড কোনো কিছু ভাবা যাবে না আমাকে। আর ঢোকার আগে নিজেকে বারবার বলে যেতে হবে কোনো কোয়েশ্চেন আমি মানে স্টিক থাকবো না, পারবো না স্কিপ করে যাব, এটা সব থেকে মাথায় রাখতে হবে। যেটা 2023 সিজিএলে সবাই ভুল করেছিল, ম্যাথসে খুবই কঠিন সেকশন দিয়ে দিয়েছিল, তো সেখানে অনেকে কি হয়েছে একটা কোয়েশ্চেনে আটকে গেছে, পরে যেতে পারেনি, সেটা আমার সাথেও হয়েছিল। তো সেই জন্য এইটাকেই আর একটুখানি ভালো করার জন্য আমি 2024 বারবার যখন এক্সাম ঢুকছি সেন্টারে, যখন আমি পা দিচ্ছি, মাথার মধ্যে এটাই কাজ করছিল, খালি স্কিপ, এটা মাথায় রেখে আমি ঢুকেছি যাতে শেষ প্রশ্নটা অবধি আমি করে আসতে পারি। একদম 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 ঠিক বলেছো। আচ্ছা, আরেকটা ধরো, এবার আমি তোমাকে যদি একটুখানি রিগার্ডিং সাবজেক্ট ওয়াইজ একটু বলি, ধরো ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, জিকে রয়েছে, তো সেই সাবজেক্টগুলোকে তুমি সাবজেক্টিভলি কিভাবে প্রিপেয়ার করেছিলে? ধরো মানে ম্যাথসের ক্ষেত্রে যেরকম আমরা দেখি কিছু স্টুডেন্ট আছে, যেমন যেহেতু আমি ম্যাথস নিয়ে এগোই, তাই আমি ম্যাথসটা নিয়েই শুরু করলাম। ম্যাথসে প্রচুর স্টুডেন্ট আছে যারা শুধু শর্টকাট ইজ রিকোয়ার্ড বিকজ টাইমটা একটা বড় ফ্যাক্টর, বাট শুধু শর্টকাটে যে প্রবলেমটা, বা তুমি কি শুধু শর্টকাট মানে সেভাবে ফোকাস করতে না, ইভেনচুয়ালি পুরো ব্যাপারটা, পুরো কনসেপচুয়াল যে ক্ল্যারিটি যেটাকে বলি, বেসিক থেকে শেখা, সেটার উপরে বেশি ফোকাস করতে, যাতে তুমি, কারণ দেখো শর্টকাট এই এক্স্যাক্ট কোয়েশ্চেনটা এভাবে করব, এই এক্স্যাক্ট কোয়েশ্চেনটা ওভাবে করব, তাহলে এরকম করতে গেলে 500,000 শর্টকাট মনে রাখতে হবে, তো সেটা তো কারোর পক্ষে সম্ভব না। মানে এবার তার মানে কিছু টেকনিক আমার চাই, যেটা দিয়ে আমি একটা টেকনিকে 10টা অঙ্ক, 10টা টাইপ বা 15টা টাইপ করতে পারবো। তো তুমি ওটাকে কিভাবে অ্যাপ্রোচ করেছিলে, যে না শর্টকাট মনে রাখো, প্র্যাকটিস করে করে ওগুলোকেই মনে করে ফেলো, নাকি না চলো আমি ভালো করে বুঝি, তাতে আমার লাইক 2 লাইন বেশি হোক তাহলেও চলবে? তোমার কি অ্যাপ্রোচ ছিল? আমি বেসিক্যালি ম্যাথসে যখন আমি রিভাইজ করতাম এখন, তো আমার কিছু হাইলাইটেড থাকতো ম্যাথসে, ঠিক আছে, যে একটা চ্যাপ্টারে যদি 200টা অঙ্ক থাকে বা একটা শিটে যদি 200টা অঙ্ক থাকে, আমি তার থেকে বেছে নিতাম যে এই কটা আমি করব। আচ্ছা, মানে করবো বলতে সেটা আমি প্রথমবারে তো 200টাই করছি, কিন্তু তারপরের বার যখন করব ওই 200টার মধ্যে আমার মার্ক করা থাকতো, হাইলাইট, সেটা আমি প্রত্যেকটা সাবজেক্টে ইউজ করতাম। আচ্ছা, মানে যেগুলো ধরো প্রথমবার তুমি ঠিকমতো পারোনি বা একটু ডিফিকাল্ট লেগেছিল, সেগুলো তুমি মার্ক করে, সেটাই মার্ক করে রাখতাম। যে সাপোজ 300টা অঙ্ক রয়েছে, ওর মধ্যে আমি বেস্ট, আমার যেগুলো হয়নি 40টা মার্ক করা আছে, আমি নেক্সট টাইম যখন রিভাইজ দেবো ওই 40টাই আমি রিভাইজ দেবো, পুরো চ্যাপ্টারটা আমি করবো না, যতবারই রিভাইজ দেবো, আমি প্রায় 7-8 বার এরকম রিভাইজ যদি আমি দেই, আমি ওই 50টা বা 40টা অঙ্ক আমি বারবার রিভাইজ দেবো। এটা প্রত্যেকটা সাবজেক্টেই সেম ব্যাপারটা থাকে, জিআইতেও তাই, সবগুলোর ক্ষেত্রেই তাই, ইংলিশেও তাই, সবগুলোর ক্ষেত্রে তাই, এই প্রসেসটাই ফলো করতাম। আর শর্টকাট যদি বলো, তাহলে শর্টকাট আমি ইউজ করতাম, একদমই করতাম না সেরকম নয়, কিন্তু আমি চেষ্টা করতাম সবগুলোর প্রসেসটা না একই রকম রাখার। মানে আমি যদি সাপোজ অনেকে রেশিও ধরে করে, তো আমি ওরকমই করতাম, তো যে যেরকম করে চেষ্টা করবে যেন সে সেরকমভাবেই করে, একটা ফ্লো চলে আসে, কারণ এক্সাম হলো আমাকে করতে হবে, মানে ওই ফর্মুলা মুখস্থর দিকে না, কনসেপচুয়ালি যেটা শর্টটি করা, একদম পারফেক্ট। আমিও সবসময় সবাইকে সেটাই, মানে স্টুডেন্টদেরকে যারা এক্সপিরিয়েন্স তাদেরকেও বলবো, সবসময় সেটাই হচ্ছে অপটিমাম অ্যাপ্রোচ, বিকজ প্রতিটা কোয়েশ্চেনের জন্য কখনোই ফর্মুলা মুখস্থ রাখা কারোর পক্ষে সম্ভব না। তো টেকনিকটাকে যদি মনে রাখা যায়, টেকনিকটাকে যদি ভালো করে বোঝা যায়, তাহলে সেই একটা টেকনিকেই অনেকগুলো অঙ্ক, অনেকগুলো টাইপের অঙ্ক একবারই হয়ে যাবে। তো সেম তুমি রিজনিং বা বাকি সাবজেক্টগুলোর জন্য ওই যে তুমি যে বললে যে ইম্পর্টেন্ট যেগুলো তোমার কঠিন লেগেছিল সেগুলো তুমি মার্ক করে রাখো। একদম জিআইতেও তাই করতাম, রিজনিংয়েও তাই করতাম। আমি তো বেশি চ্যাপ্টার করতাম না, রিজনিংয়ে করতে হয়ও না, শুধু কিছু কিছু চ্যাপ্টার করতে হয়, যেমন মিসিং নাম্বার, সিরিজ, স্টেটমেন্ট, এগুলোকে করতে হয়। আর মিসিং নাম্বার সিরিজ আমি কি করতাম, প্রত্যেকটা মানে মিসিং নাম্বার সিরিজের প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি মার্ক করে রাখতাম, খাতায় একদম টুকে রাখতাম, যে এইগুলো আমি পরীক্ষার আগের দিন দেখবো, ঠিক আমি আগের দিনই দেখতাম। মিসিং নাম্বার যেগুলো সিরিজগুলো থাকতো না, যেরকম ইন্টু 2+2 বা স্কোয়ার -1, এগুলো আগের দিন বা পরীক্ষার দিন সকালে এগুলো যখন দেখবে না, তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি 1 সপ্তাহ আগে অবধি যেটা করেছো সেটা কিন্তু মাথায় আসে না হট করে, কিন্তু তুমি যদি সকালবেলা যত দেখে গেলাম যে এগুলো রয়েছে, যে স্কোয়ার +1, আমি কিন্তু মানে পরীক্ষার হলে কি আমার এগুলো মাথায় কাজ করবে,
পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, এটা আমি একটা অ্যাপ্লাই করতাম এই জিনিসটা। পারফেক্ট, এটা খুব ভালো স্ট্র্যাটেজি, এটা সবাই ফলো করতে পারে, যে এই যে ছোট ছোট জিনিসগুলো এইগুলোই কিন্তু তোমরা এখান থেকে এই ইন্টারভিউটা থেকে বেসিক্যালি গ্রাস করতে পারো, যেটা তোমাকে তোমার প্রিপারেশন হেল্প করবে, রাইট? আচ্ছা, তাহলে আরেকটা একটা বড় প্রশ্ন, এটা অনেকের মনে দেখেছি, যে ধরো যে কেউ যদি একদম বিগিনার হয়, তার বেস মোটামুটি ধরো ঠিক আছে, বাট সে এসএসসি প্রিপারেশন সবে শুরু করছে, তো সে কি প্রথম ধরো 6 মাস বা 7 মাস বা 8 মাসে সে কি সিজিএল ক্লিয়ার করতে পারে? তোমার কি মতামত? দেখো, ব্যাকগ্রাউন্ড একটা ম্যাটার করে, যে সে কত তাড়াতাড়ি জিনিসটাকে ক্যাচ করতে পারছে। কিন্তু মানে যারা বলে 6 মাসে ক্র্যাক করা, এটা হয়তো হয় সম্ভব, কিন্তু সেটা পার্সেন্টেজটা খুবই কম। মানে এটা ভেবে মানে যদি না নামে সেটাই বেটার, যে আমি 6 মাসে ক্র্যাক করে দেবো। অবশ্যই প্রথম স্টেপটাই, প্রথম অ্যাটেম্প যেটা দিচ্ছি সেটা বেস্ট দেবো, কিন্তু আমার কাছে যাতে এটা একটা অপশন থাকে যে না, আমি পরেরও একটা দুটো দেবো। মেন্টাল যেন প্রিপারেশন, এটা একটা কিন্তু বড় ফ্যাক্টর, মেন্টাল ব্যাপারটা। তুমি যেরকম আমি যদি বলি, আমার 2022-23 যেই আমি জবগুলো পেয়েছি, 2024 আমি যখন যাচ্ছি এক্সাম হলে, তার আগের দিন অবধি আমার মাথায় এটা কাজ করেছিল যে আমাকে এটা পেতেই হবে, আমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। কিন্তু আমি যখন এক্সাম হলে ঢুকছি, জাস্ট লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমি লাইনটার কথা বলি, লাইনে দাঁড়িয়ে রয়েছি, তখন আমি ঢুকছি, আমার মাথায় এটা কাজ করছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যদি এবার নাও পাই, চাকরি তো আমার আছেই। এটা কি হলো, আমার কিন্তু মন থেকে চাইছি না এটা, কিন্তু আমি মনকে এটা বলছি যে আমার কাছে একটা চাকরি আছে, তাহলে কি হবে, আমার তাই প্রেশার কাজ করবে না। নইলে পরীক্ষা হলে কিন্তু আমি নার্ভাস হয়ে যাবো যে আমার এটা লাগবেই। নিজের মনটাকে এটাকে ভোলাতে হবে, নিজেকেই ভোলাতে হবে। আমার কাছে যদি কোনো অপশন না থাকে, আমি ধরো সাপোজ বলি যে আর ধরো ওভারেজ হয়ে গেছে, 27 হয়ে গেছে, ঠিক আছে, সে তো এইটাই মাথায় রাখবে বারবার যে আমার এটা লাস্ট অ্যাটেম্প্ট, সে কিন্তু নিজের বেস্টটা দিতে পারবে না। কিন্তু তাকে মনকে যখন এক্সাম হলে ঢুকছি আমি, তাকে এটা বলতে হবে ঠিক আছে, কোনো ব্যাপার না, চাকরি তো আমার মানে মেন প্রায়োরিটি নয়, আমি অন্য কোনো ফিল্ডে নিশ্চয়ই ভালো করবো। সে যদি এটা ভেবে পরীক্ষার সেন্টারে ঢোকে, তার মাথায় কিন্তু প্রেশারটা কাজ করবে না। সেম গোজ ফর মেয়েদের জন্য, তাই বলি, অনেকে বিয়ের প্রেশার থাকে, তো তারা যদি এটা মনে করে পরীক্ষার হলে যাওয়ার আগে এটা না হলে আমাকে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, এটা থাকে অনেকের। কিন্তু সে যদি ঢোকার পর এটা বলে যে না, কোনো ব্যাপার না, আমার যাই হয়ে যাক, নিশ্চয়ই আমি কোঅপারেট করবে সবাই আমার সাথে, আমি আমার বেস্টটা পরের বার দেবো, এটা হলে কিন্তু অনেকটা রিল্যাক্স মাইন্ডে এক্সামটা দেওয়া যায়। নিজের মনটাকে অলওয়েজ তোমাকে ভোলাতে হবে, পজিটিভ অলওয়েজ পজিটিভ থাকাটা খুব অলওয়েজ ডিউরিং মানে প্রিপারেশন, পরীক্ষার হল পর্যন্ত, এবং পরীক্ষার মানে যখন চলছে সেই ডিউরেশনটাতেও পজিটিভ থাকাটা খুব জরুরি, রাইট? পারফেক্ট। আচ্ছা, ধরো তুমি এই যে বিভিন্ন সাবজেক্টগুলো, এইগুলোতে তুমি স্পেশালি এই কোয়েশ্চেনটা তোমার থেকে মানে আনসার পাওয়াটা খুব হেল্পফুল হবে, যে ধরো তুমি বলছো তুমি যখন একটা ফুল টাইম জব নিয়ে, তখন 4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম হয়তো তুমি সময় পাচ্ছ, তো তুমি এই 4টে সাবজেক্টকে তখন তুমি কিভাবে ইকুয়ালি ডিভাইড করতে, বা কোনটায় বেশি টাইম দিতে, কোনটায় কম টাইম দিতে, সেই টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করতে? বেসিক্যালি আমার যেটা উইক পার্ট, আমি সেটাকে ভেবেছিলাম যে আমার কোনগুলো উইক, কোন সাবজেক্টে আমি উইক, কোন সাবজেক্টে আমি এতদিন মার্কস পাইনি, সেটাকে আমাকে ফোকাস করতে হবে। তো যার যেটা সাবজেক্টটা উইক, তো সেভাবে সে মানে সিরিজ করে নেবে। যেরকম আমার কাছে মনে হয়েছে ইংলিশটা প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ ইংলিশে 135 মার্কস খুবই ইম্পর্টেন্ট, ম্যাথসে 90, কিন্তু ইংলিশে কিন্তু 135। তো আমাকে ইংলিশটাতে আমি বেশি ফোকাস করেছিলাম। সাপোজ আমি যদি 5 ঘন্টা যদি পড়ি বা 4 ঘন্টা যদি পড়ি, আমি ইংলিশটাই ম্যাক্সিমাম টাইম করতাম ইংলিশ, কিন্তু আমি প্রত্যেক দিনই প্রতিটা সাবজেক্টই টাচে রাখতাম। এক্স্যাক্টলি, এটা সবচেয়ে প্রতিদিন প্রতিটা সাবজেক্টকে টাচে রাখতাম আমি। ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, তারপরে জিকে, তারপরে ম্যাথস, তারপরে জিআইটা আমি খুব বেশি করতাম না, উইকলিও করতাম না। অলরেডি ওই ম্যাথস আর জিআই পার্টটা একদম রেডি ছিল, আর আমি জিআই গুলো মার্ক করে রেখেছিলাম যে হাইলাইটেড, আমি জানি ওটা আমি জাস্ট এক্সামের আগে জাস্ট এক সপ্তাহ আগে আমি একবার রিভাইজ করে আমার হয়ে যাবে। আর মক তো আমি দিচ্ছি, এখান থেকে অলিভ বোর্ড থেকে মকস আমার চলছে, দিচ্ছি, মানে ওই 75 মকস ছিল প্লাস লাইভ মক ছিল, ওগুলোর সাথে সাথে চলছে, ওর মতো তো রিজনিং আমার হয়েই যাচ্ছে, ওটাকে আমি আলাদা করে আমার কোনো মানে ওটাকে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন ছিল না। কামিং টু অলিভ বোর্ড, তাহলে তোমার এই যে প্রিপারেশনে অলিভ বোর্ডের এই লাইভ মক্স, অলিভ বোর্ডের যে মক্স বলছিলে, এগুলো তোমাকে কিভাবে হেল্প করেছে? তুমি আমাদের প্ল্যাটফর্ম তোমাকে বেসিক্যালি তোমার প্রিপারেশনের টাইমে কিভাবে হেল্প করেছে? আমি তোমার ওই অলিভ বোর্ডসের যে এলিট যেটা ছিল ওটা নিয়েছিলাম। আচ্ছা, ওই লিটটা আমার সাবস্ক্রিপশন নেওয়া ছিল। তো ওইখানে আমি প্রথমে মক্সগুলো শিডিউল করে নিতাম, যে আজকে যদি আমি একটা ফুল মক দিই, যেরকম আমি জবে ছিলাম, তো টাইমটা তো সেভাবে পেতাম না, সানডেটা আমি ফুল ডেটা পেয়ে যাচ্ছি, ওই দিন আমি একটা ফুল মক দেবই, ঠিক আছে।
আর প্রতিদিন দিতাম না। সাপোজ আমি রোববার দিলাম, আমি আবার মঙ্গলবার দেবো, আবার বৃহস্পতিবার দেবো, মানে সপ্তাহে 7 দিনে 7 দিনই মক টেস্ট। এটা হ্যাঁ দেওয়া যায়, কিন্তু অ্যানালিসিসের টাইমটা মেন ইম্পর্টেন্ট, যে আমি কোনটা আমি পারছি না। বা আমি যেরকম বলি, আমি ম্যাথসে বা জিআইতে, রিজনিংয়ে সবগুলোর ক্ষেত্রেই একটু একটু গেস তোমাকে রাখতে হবে। তুমি যে প্রপার প্রত্যেকটা যে তুমি একদম টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন পেয়ে যাবে পরীক্ষায়, সেরকম না। যেরকম ম্যাথসে বলি আমি, যেরকম সাপোজ টাইম নেই, লাস্টে 1-2 মিনিট টাইম আছে, তোমার একটা অঙ্ক রয়েছে, তুমি হয়তো ইউনিট ডিজিট দিয়ে করে দিলে, এগুলো তোমাকে কিন্তু রিস্ক নিতে হবে। এটা হচ্ছে মেন কথা, এগুলো রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। জিকেতেও তাই, জিকেতে অনেকে অ্যাটেম্প্ট করতে পারে না, মানে ভয় করে না যদি ভুল হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। কিন্তু এখন যা প্রিপারেশন, মানে এখন যা কম্পিটিশন এসএসসি ফিল্ডে, রিস্ক নিতে হবে। আর জিকেতে বিশেষ করে যখন মক দিচ্ছি, আমি যখন মকে যখন অ্যাটেম্প্ট করছি, সেখানেই আমাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে যে মোটামুটি জিকেতে 20 অ্যাটেম্প্ট করতে হবে, এটাকে করার চেষ্টা করতে হবে। আর কিছু কিছু এক্সেপশন থাকেই যেখানে একদমই হার্ড আমি কেন করবো, যেমন ডিজিট দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে 9, 10, 11, 12, এগুলো আমি রিস্ক কেন নেবো? কিন্তু যেগুলো নেওয়া যায় সেগুলো অবশ্যই নেওয়া উচিত, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া উচিত, এডুকেটেড গেস করাটা সবসময় একদম এবিসি না, একদম অন্ধ মানে ব্লাইন্ড গেস নয়, অপশন এলিমিনেট করবো প্রত্যেকটা কোয়েশ্চেনই। তাই মানে অপশন যাতে আমি 4টে দেখি, আর কোয়েশ্চেনের লাস্ট লাইনটা আমি যেন পড়ি। দেওয়া রয়েছে x = পুরো সেন্টেন্স দেওয়া, লাস্টে রয়েছে x² মানে ভ্যালু কত, তো অপশনে তো 3ও থাকবে 9ও থাকবে, তো ওখানে তো 3 মেরে আমি আগে বেরিয়ে যাবো। তো ওগুলো একটুখানি লাস্ট লাইনটা পড়তে হবে কোয়েশ্চেনের, আর অপশন 4টেই দেখতে হবে। এটা অলওয়েজ, যতই টাইম লাগুক, কিন্তু এই জিনিসগুলো করতে হবে। এগুলোকে টাইম বাঁচিয়ে লাভ নেই, এগুলো তোমাকে সিলি মিস্টেক করাবে, এটা পরীক্ষার পর আফসোস হবে। কারণ এখন 4 নম্বরের জন্য তুমি 4600 থেকে 2400 চলে আসবে, একদমই তাই, গ্রেড পে চেঞ্জ হয়ে যাচ্ছে একটা কোয়েশ্চেনে। তো এগুলো অনেকটা সাবধানে করতে হবে যাতে নেগেটিভ যাতে না হয়। 10% নেগেটিভ অ্যালাউড, মানে তুমি নিজেকে বলতে পারবে 10%, এর বেশি হলে খুবই প্রবলেম। অ্যাকুরেসি শুড বি 90% এন্ড অ্যাবভ। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, লাস্ট তোমার কাছে, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তো লাস্ট একটাই প্রশ্ন তোমার কাছে, ধরো এই যে আগামী বছর এই সপ্তাহে সিজিএল এর অ্যানাউন্সমেন্ট নোটিফিকেশন আসছে, তো এই যে আগামী বছর যারা বা আগামী 2 বছরে যারা প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য তুমি ফাইনালি কি মেসেজ দিতে চাও? ব্রিফ, ক্রিস্প, তাদেরকে কি একটা অ্যাডভাইস, তুমি একজন দাদা, তুমি একজন জাস্ট তাদের সিনিয়র হিসেবে, বিকজ তারাও যখন জয়েন করবে জাস্ট অ্যাজ ইউর জুনিয়র্স, লাইক তারাও যখন সিজিএল ক্লিয়ার করে তাদের মধ্যে যারা তোমার ডিপার্টমেন্টে এসে জয়েন করবে, তারা তোমার 1 বছর বা 2 বছরের জুনিয়র হবে, তো তাদের জন্য তুমি কি ক্রিস্প একটা মেসেজ দিতে চাও? বলতে গেলে প্রত্যেক দিন মোটিভেট থাকতে হবে, প্রত্যেককে যারা এক্সাম দিচ্ছে প্রতিদিন মোটিভেট থাকতে হবে, আর প্রতিদিন নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে, কোনো হিংসে নয়, কিছু নয়। কিন্তু হ্যাঁ, কয়েকজনের গ্রুপ যারা থাকবে, যেই সাবজেক্টে ভালো, সাপোজ একজন ইংলিশে ভালো, একজন ম্যাথসে ভালো, কোনো হিংসে নয়, কিছু নয়, আমি ওদের কাছ থেকে শুনবো, যে কারণ ও ইংলিশ আমার থেকে বেশি পাচ্ছে, তো ওর কাছ থেকে আমি শুনতে হবে যে ও কী করে পড়ছে। কারণ আমি তো পুরো নীল ছিলাম, ব্যাকগ্রাউন্ড আমার নীল, এবার আমি যখন 4 জনের থেকে 4টে সাবজেক্ট যে ভালো, তার কাছ থেকে যখন আমি সেই জিনিসটা নেব, আমি কিন্তু ওদের থেকেও ভালো হয়ে যাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো হিংসে নয়, কিছু নয়, নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে, কোনো খারাপ কাজ করব না, যেটা করবো আমি মন থেকে করব, সৎ থেকে করব। আর সবসময় এটা মাথায় রাখতে হবে যে যখন আমি অ্যাটেম্পটে যাচ্ছি, পরীক্ষা হলে যাচ্ছি, নিজের 100% আমি দেবো। এমন যেন না হয় যে পরীক্ষার আগের দিন আমি বলছি আমার এই চ্যাপ্টারটা করা হয়নি, এটা যেন ভুলেও মানে নিজেকে না বলা হয় যে আমি এই চ্যাপ্টারটা করিনি। 1 বছর টাইম পাচ্ছ, তখন কি করছো? সেজন্য পুরো কন্টেন্টটাকে মাথায় রাখতে হবে যে 4টে সাবজেক্টে আমি এইগুলো আমি প্রিপারেশন নেব, কন্টেন্টটা মাথায় রইলো, সেটাকে বারবার রিভাইজ করব যতবার সম্ভব, মানে যতবার রিভাইজ না করা পর্যন্ত আমার বোরিং লাগছে জিনিসটা, ততদিন আমি রিভাইজ করব, এর কিন্তু কোনো বিকল্প নেই। আর মক টেস্টটার সাথে সাথে লাগিয়ে যেতে হবে একদম, এই 3টে জিনিস যে করবে সে সাকসেস পাবে। আমি যদি পেতে পারি তাহলে সবাই পারবে, এটা আমার মনে হয়। আর প্রত্যেকদিন মোটিভেট থাকতে হবে। কোনো পোস্ট তুমি ভেবে নিতে পারো যে আমার এই পোস্টটা দরকার, তাহলে কি হবে, একটা নিজের প্রতি একটা ভালো লাগবে যে না আমি ওই পোস্টটা একদিন নিজেকে ওই জায়গায় আমি রয়েছি। এখানে তোমাকে আমি একটা ইন্টারাপ্ট করে সবাইকে দেখাতে চাই, আমার ওর সাথে অফ দ্য ক্যামেরা যখন কথা হচ্ছিল, ওর মোবাইলের ওয়ালপেপারটা আমি ওকে রিকোয়েস্ট করলাম সবাইকে দেখাতে, যে লাস্ট 2 বছর ধরে ওর মোবাইলের এই যে এটা আমার ওয়ালপেপার ছিল, লাস্ট যখন সিজিএল এর রেজাল্ট বেরিয়েছিল,
তো সেটা যে নিজেকে মোটিভেট করার জন্য কি পরিমাণে লাইক ডেডিকেটেড ছিল সেটার প্রমাণ এই একটা সিম্পল জায়গা থেকে পাওয়া যায়। তো আশা করছি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে তুষার, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। জাস্ট তোমার প্রপার প্রফেশনাল কেরিয়ার শুরু হচ্ছে। অল দ্য বেস্ট উইশেস ফ্রম অল অফ আওয়ার টিম। অ্যান্ড ডেফিনেটলি তোমার যে স্টোরিটা, দিস ইজ আ স্টোরি অফ মিলিয়ন্স। সবার এই যে মিডিওকার ব্যাকগ্রাউন্ড, ছোটবেলায় ওই ম্যাচুরিটি ছিল না, অত মন দিয়ে পড়াশোনা করিনি, বাট সেখান থেকেও সেটা ডিসপাইট অফ দ্যাট তুমি যে এসে এরকম একটা রেজাল্ট করা যেতে পারে, তুমি তার একটা বড় এক্সাম্পল। তো তোমার এই স্টোরিটা আই গেস সবাই ইন্সপায়ার্ড হবে। অ্যান্ড ডেফিনেটলি লাইক এই স্টোরিটা মাথায় নিয়ে আরো মানে ভবিষ্যতে আমরা আরো কিছু র্যাঙ্কার্স তাদের সাথেও হয়তো আমি বসবো তোমার মতো করে। তো এগেইন থ্যাংক ইউ সো মাচ এভরি